সহজ করে দিয়েছেন সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে। আমরা শুরুতেই সেই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন। জুলাইয়ের যে রক্ত ঝরেছে এবং জুলাই পূর্ববর্তী আয়না ঘরে গুম হয়ে দীর্ঘ সময় ধরে জীবন অতিবাহিত করা মানুষের ত্যাগ, এখান থেকে নাম না জানা অনেক মানুষ যারা পৃথিবীর আলো দেখেনি, ওই আয়না ঘর থেকেই যাদের বিদায় নিতে হয়েছে। আমরা অনেক মানুষের কথা জানি না যাদেরকে গুম করে রাখা হয়েছে। আমরা এখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে কয়েকজন মানুষের কথা জানতে পারি যারা এত হিংস্র দানব জন্তু জানোয়ারে পরিণত হয়েছিল। আর্মি অফিসার হয়ে একজন মানুষের 1000-এর অধিক মানুষকে সে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করতে গিয়ে সে বলেছে মাঝে মাঝে সে মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি করত, এক পাশ থেকে মগজ বের হয়ে যেত, মগজটা তার হাতে লাগলে নাকি তার প্রশান্তি লাগতো। এভাবে করে ঠান্ডা মাথার কিছু কিলা তৈরি করেছিল ফ্যাসিবাদী হাসিনা। এরকম নাম না জানা অনেক মানুষ যাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে এই ফ্যাসিবাদের রোষানলে পড়ে। এই মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা স্মরণ করছি যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে আজিলা শেফায়ে কামিলা নসিব করে দেন। প্রিয় উপস্থিতি, আজকে দুঃখ লাগে বাংলাদেশে এত রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী জুলাইয়ের এই অভ্যুত্থানেই শুধুমাত্র ম্যাসিভ পরিমাণে এভাবে কিলিং এর ঘটনা ঘটেছে। তবে এক্সেপশনাল হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লোক। কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে, আমাদেরকে বন্ধুত্ব বরণ করিয়েছে, সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়ার প্রশাসন, যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশে। 240 বিলিয়ন ডলার শুধু পাচার করেছে। এরপরে 28 লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। এরকম তাসরুফ করা বিভিন্ন ধরনের করাপ্টেড, বিভিন্ন ভাবে এই মানিগুলো তারা বিভিন্ন ভাবে অ্যাবিউজ করেছে, এই খোঁজ খবরগুলো পাওয়া গিয়েছে। 58,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। এভাবে আরো কত কোটি টাকার যে হিসেব রয়েছে। তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে এদেশের মানুষের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব, তাদের বলার শক্তি, কথার শক্তি, তাদের মুভমেন্টের স্বাধীনতা সবকিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব। আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি, প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে। এটা ধিক্কার জানাই, লজ্জা লাগে আমাদের। বিপ্লবী কোন চেতনা এই সরকার এখন আর ধারণ করছে না। পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে। এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে, সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্ত ঝরল, আমাদের সাথে 1 বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে, এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিত্ব হয় না। আমি বলতে চাই কোন কোয়ালিটিতে, কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি এখানে হয়েছে। এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল, এরকম হাজারো ট্যাক্স স্যাক্রিফাইস আছে। তারা তো এরকম গাড়ি পায় নাই, বাড়ি পায় নাই, আলিশান জীবন পায় নাই। তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে। যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল, ছাত্রদের সাথে মেশার কথা ছিল, কথা শোনার কথা ছিল, সেই কথাগুলো তারা শুনছে না। তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে, আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায়। সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে চেতনাটা তাদের মধ্যে 24শে জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই, অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসছেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে। কেউ রাজপথে ছিলেন, কেউ ছিলেন না, কারো মৌন সম্মতি ছিল,
কারো আর্থিক সহযোগিতা ছিল, বিভিন্ন ভাবে তারা হয়তো সহযোগিতা করেছে। কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল, যে ছাত্র প্রতিনিধিরা, তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে, তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য, তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছি। আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না, তারা কথাগুলো বলবে, তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে, যে মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি। প্রতিটা সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশ সেটা পায় নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু 71 পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন 1 বছরে বা 9 মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না। এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে, মারা গিয়েছে, এগুলো সে আসলেই জানতো না ঠিকঠাক। যার ফলশ্রুতিতে এই মুক্তিযুদ্ধের চেতনা যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 3টা কথা বলে, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সে পাল্টে দিয়ে 70-এর নির্বাচনের ম্যান্ডেট 72-এ এসে সেইখানে নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান, যেখানে সেকুলার একটা সংবিধান সে রচনা করেছিল। সেখানে মানুষের সাম্য, মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই। সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে, কিলিং মিশনে সে নেমেছিল। এরপরে সে এখানে 1974 সালে এমন লুটপাট করেছিল, এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এক দুর্ভোগ এবং দুর্ভিক্ষে পরিণত হয়েছিল বাংলাদেশ। যার ফলশ্রুতিতে এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার লাশ দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় নাই। তারা বলে 144 জানাজানি করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকেও ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে। এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। এরপর আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না। তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বোঝাই যায়। রাস্তায় তারা তখন নামে নাই। 75-এর দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছিল, কিন্তু তারপরে আবার স্বৈর শাসক এখানে জেগে বসেছে। স্বৈর শাসকের বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে, কিন্তু জীবন দেওয়ার পরে যাদের হাতে ক্ষমতা দিয়েছিল, মানুষ মনে করেছিল তারা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, আইনের শাসন সেখানে থাকবে, মানুষের সার্বভৌমত্ব, মৌলিক মানবিক মর্যাদাগুলো তারা পাবে। কিন্তু আমরা দেখেছি আবার কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হয়েছে, আবার জেলে যেতে হয়েছে, আবার রক্ত দিতে হয়েছে। বাংলাদেশ তার গতিপথ আর ফেরত পায়নি। এরপরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন 2টা নির্বাচন হলো, এরপরে আসলো ফ্যাসিজমের পালা। এই বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করতে পারতো, যুব শ্রেণীকে কাজে লাগিয়ে এই দেশটা যখন এগিয়ে যেতে পারতো, আমরা যখন বলি, আমির জামাত যখন বলে যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কেউ বেকার থাকবে না, সার্টিফিকেট নিয়ে বের হবে আর চাকরি দেবে। অনেকে ট্রল করে আর হাসে, লেগে। ইকোনমিক সম্বন্ধে তাদের যদি ধারণা থাকে তাহলে তাদের জানা উচিত এই দেশের যুব শ্রেণীর মধ্যে কর্মক্ষম যুব শ্রেণীর পরিমাণ 2030 সাল পর্যন্ত 70% থাকবে। এই যুব শ্রেণীকে শুধুমাত্র 6 মাস, 1 বছর বা 4 বছরে কারিগরি ট্রেনিং দিয়ে যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা সম্ভব, তা দিয়ে এই বাংলাদেশটা 4 বছরের মধ্যে পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই দেশটাকে উন্নতির জন্য কোনো পরিকল্পনা কেউ করে না, কারণ দাদা বাবুরা তাতে অসন্তুষ্ট হয়। এই কারণে দাদা বাবুদের কাছে এটা তুলে দেওয়ার জন্য তাদের পরিকল্পনা। যারা ট্রল করে এই দেশের উন্নতির কথা বললে তাদের গাত্রদাহ শুরু হয়, তারা আমাদের উন্নতি সহ্য করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কনস্পাইরেসি করেছে। 8000 ভোট গুনতে 40 ঘন্টা সময় লাগে। পৃথিবীর ইতিহাস ব্রেক করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই প্রশাসনের বিরুদ্ধে কথাবার্তা বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট বর্জন করার পরে প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে। আমরা বলি তোমরা বলো বিসি পদত্যাগ চাই, নির্বাচন কমিশনের পদত্যাগ চাই, সব চাও, সব তো তোমাদের, চাও না কেন? কারণ জানে শত মেকানিজম করেও ছাত্রদের এই গণ জোয়ারে তারা টিকে থাকতে পারে নাই। দিন শেষে তারা সেখানে মেনে নিতে বাধ্য হয়েছে। সামনের ইলেকশনেও এর একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। তারা খুঁজে খুঁজে কিছু কথা বলে যে অমুক জায়গায় জামাত দখল করে রাখছে, তমুক জায়গায় জামাত দখল করে রাখছে। মন্ত্রী পরিষদের 1-2 জনের নাম বলে, অথচ তাদের সাথে কোনো সম্পৃক্ততাই নেই। জীবনে কোনোদিন তাদের আমরা সরাসরি দেখি না। বলে ওইটা হচ্ছে জামাতের লোক, আর বলে না বাকিগুলো কাদের লোক, এটা আর বলে 16টা বিসি জামাতের,
তাহলে বাকিগুলো কাদের সেটা আর বলে না, সব চুপিসারে নিচে মিডিয়া হাইপ তুলে তারা জামাতি জামাতি বলে, আর সবগুলো নিজেরা দখল করে প্রত্যেকটা জায়গা নিজেদের লোক তারা বসিয়ে রেখেছে। সামনের নির্বাচনে তারা এরকম নীল নকশা করছে। যেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা ইলেকশন তো এর একটা প্রতিশ্রুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে সময় নির্বাচন হওয়ার কথা কি ধরনের কনস্পাইরেসি তারা করেছে। নির্বাচন তাদের কারণে সর্বশেষ যেদিন নমিনেশন জমা দেওয়ার কথা, সেই নমিনেশন জমা দেওয়ার দিন তারা হট্টগোল করেছে, তাদের কারণে একদিন আবার পিছিয়ে দেওয়া হলো। এরপরে তারা আগে আন্দোলন করেছে, নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য 10 দিন পিছাইছে, আবার তাদের এই নতুন আবদারের কারণে আবার 25 দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। কোন গণতান্ত্রিক পরিবেশে তারা আদতেও বিশ্বাস করে? তাদের ক্ষমতায় থাকাকালীন 10 বছরে কোন ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি কোন জায়গায় তারা দেয় না। স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে। তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হতে হবে, স্থানীয় ইলেকশন না, অমুক ইলেকশন না, তমুক ইলেকশন, একটাই, সেটা হচ্ছে জাতীয় ইলেকশন। ক্ষমতায় যাওয়ার পর বাকিগুলো নিজেদের মতো করে করার চিন্তা ভাবনা তাদের আছে। ঠিক আছে, নতুন বাংলাদেশের পাস তারা বুঝতে পারছে না। তারা এখন মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায়। ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যায়, চাকসুতে যাওয়া যায়। সামনে আরো প্রমাণ হবে। ছাত্রদের পালস বলতে না, শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে, শুধু দায় চাপানো, মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনীতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না। সেই 90 দশকের আর 80 দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানের দিকে থাকতে চায়, তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে একটা বড় পরিবর্তন এসেছে। অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গায়, এগুলো তো আমরা করি না, ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে। সেখানে শিক্ষিত সমাজের মধ্যে অধিকাংশই জামাত ইসলামকে চায় আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য। কারা করাপশন করে, টেম্পো স্ট্যান্ড, সালাবাজি দখল, এই বাণিজ্য নিজেদের মধ্যে আন্তঃকন্দল করে, কারণ তারা গ্যাঞ্জাম করতেছে, আমরা তো গ্যাঞ্জাম করি না, ট্রাই করে এসে ঝগড়া করে, আমরা বলি করবো না। এখন কি করবে, মারামারি তো স্বভাবজাত, করতে তো হবে। নিজেরা মারামারি করে 100-র উপরে মানুষের মেরে দিয়েছে, পাথর মেরে হত্যা করবে, কোপায় হত্যা করবে, এই করবে সেই করবে, মারামারির আড্ডা দিয়ে গেছে। পুলিশ প্রশাসন কিছু বলে না, কারণ পুলিশ ধরে নিয়েছে সামনে তারা ক্ষমতায় যাবে। যদি আজকে কিছু বলি তাহলে এই বাংলাদেশের কি বাজে কালচারের মধ্যে পুলিশের হয়তো চাকরি নাও থাকতে পারে। এই জন্য তাদের বহিষ্কার করার পরে ধরে না, নোটিশে লিখে দিতে হয় যে অমুককে বহিষ্কার করেছি, পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কত লজ্জাজনক একটা বিষয়ে এই দেশের কাঠামোটা দাঁড়িয়ে আছে। এগুলো মানুষ মনে হয় বুঝে না, মানুষ বোকা বানায়, আর কোনো কিছু করা সম্ভব না। সামনে সেদিন আসছে, জবাব পেয়ে যাবেন, সব কিছু আদায় কাজকলায় সবকিছু দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক, মানুষের কাছে মানুষের অধিকার ফিরে পায়, এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, মানুষেরা তাদের চাকরি, তাদের ব্যবসা সঠিকভাবে এদেশে করতে পারে, এদেশে একটি পলিটিক্যাল স্টেবিলিটি আসুক। স্বাভাবিকভাবে এই দেশকে যদি পরিচালনা করা সম্ভব হয়, আমার দেশ এই ক্ষুধা দারিদ্র পীড়িত আর থাকবে না। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি ক্ষণে ক্ষণে তৈরি হয়, সিন্ডিকেট তৈরি করে রাখছে, এই মধ্যসত্ত্বভোগিতা আস্তে আস্তে দূর করে দেওয়া সম্ভব। আমরা সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি, বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য সামনে আমরা যারা শিক্ষার্থী রয়েছে, পরিবর্তন ইয়াং জেনারেশনের মধ্য দিয়েই আসে, এবং পৃথিবীর সকল পরিবর্তন গুলো যুবকদের মাধ্যমেই হয়। যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, একটা সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতি। সুতরাং আমরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা গুলো আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি আপনারা যারা ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত রয়েছে, এখানের বাসিন্দা রয়েছে, কার্যক্রম করছে, মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবেন। একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন। আমি আশা করি মানুষ বোঝা শিখেছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনসাস। একটি বড় পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। সামনে বাংলাদেশ যদি আবার কোনো আধিপত্যবাদের করাল গ্রাসে পড়ে যায়, তাহলে এই বাংলাদেশের জন্য আবার কোনো খারাপ একটা আসতে চলেছে। আমরা হতাশার সাথে লক্ষ্য করছি, একটা কমিউনিটি ডেভেলপ করেছে যারা বিভিন্নভাবে জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানোর জন্য চেষ্টা করে। তাদের রাজনৈতিক এজেন্ডা নাই,
এমন লেম এজেন্ডা, মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভেরিফাইড পেজ থেকে তারা শেয়ার করে। লজ্জা লাগে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন, ফরমাল জিনিস ছাড়াই এই পেজ থেকে ইসলামী ছাত্র শিবির কিছু দেয় না। আমরা একটা স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি। রাজনীতিতে, পলিটিক্সে স্মার্টনেস বজায় রাখা একটা অনেক বড় সৌন্দর্য। এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই। আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারাও সেই রাস্তায় আসেন। ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে, আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মস্পৃহাকে বাড়াতে হবে। যে উদ্যমে এখন কাজ করছি তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। ক্লান্তির অবসান ঘটাতে হবে। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমরা বিশ্রাম নিব না। ঘুমিয়ে থাকলে আমার দিবস শেষ, রজনী শেষ হয়ে যাবে, সময়গুলো পার হয়ে যায়। কিন্তু সময়ের কাজ সময় যদি না করি, সময়ের এক ফোন আর অসময়ের 10 ফোন পরবর্তীতে বুঝতে পারবো। আমরা অনুরোধ জানাই, এখন ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই। মানুষের কাছে যান, দাঁড়িয়ে মানুষের কাছে কথাগুলো বলে, মানুষের মনে সাহস সঞ্চার করেন। মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে। কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসলে তারা সমাসীন হতে চায়, তাদের এজেন্ডা কি, তারা কি কথা বলতে চায়, তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায়, এই কথাগুলো মানুষ শুনতে চায়, জানতে চায়। আজকে রিকশাওয়ালার কাছে, দিনমজুরের কাছে, খেটে খাওয়া ওই গ্রামের সেই অসচ্ছল কৃষকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি, মানুষ আজকে আস্থা রাখছে ইসলামের প্রতি। যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক, যতই প্রপাগান্ডা চালানো হোক, মিথ্যা কখনো টিকে না। সত্য আসলে মিথ্যা ধূলিসাৎ হবে ইনশাআল্লাহ। হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না। আল্লাহ ফেরেশতা নাযিল করে কোনো কাজ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আপনি আপনার কাজগুলো করবেন। আপনি ময়দানে ছড়িয়ে পড়ুন, মানুষের কাছে কথাগুলো বলার চেষ্টা করুন, মানুষের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা দেখেন, চেষ্টার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালাগুলো আমাদেরকে দিয়ে থাকেন। আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে অনুবারিত সুযোগ তৈরি হয়েছে, আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা দুর্নীতি করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা ধর্ষণ করি না, ছিনতাই করি না, রাহাজানি করি না, টাকা পাচার করি না। এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য, তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। চেতনার কথা বলে দুর্নীতি করবা, মানুষ এগুলো বুঝে গেছে। চেতনার বলি, চেতনার ব্যবসা সবকিছু এখন শেষ হয়ে গেছে। এখন রিয়ালিটির যুগ, তারাই দেশকে অন করে, তাদের পক্ষেই জনগণ থাকবে। সুতরাং শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন ইনশাআল্লাহ। হাযা ওয়া ইনদি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইসলামী